প্রায় ১৩ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে কাল শুরু এইচএসসি পরীক্ষা। সব শিক্ষা বোর্ডে এবার একই প্রশ্নপত্র, ফাঁস ঠেকানো সহ কেন্দ্রে অনিয়ম পেলে ব্যবস্থার হুঁশিয়ারি। চট্টগ্রাম, কুমিল্লা ও ময়মনসিংহে হচ্ছে নতুন ৩ উপজেলা। হাটহাজারীকে বিভক্ত করে নতুন থানা হচ্ছে হালদা। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নিকারের সভায় অনুমোদন। থামছে না পুশিন চেষ্টা। শুধু জুনেই রাজশাহী বিভাগে ১১৯ জনকে ছেড়ে দেওয়ার তৎপরতা রুখে দেয় বিজিবি। বিএসএফ এর কর্মকাণ্ড মানবাধিকার লঙ্ঘন বলছেন বিশেষজ্ঞ। জমি লিখে না দেয়াই হলো কাল। স্বামীকে হত্যার পর লাশ গুম করে দ্বিতীয় স্ত্রী। মুন্সিগঞ্জে ৫২ দিন পর খামারের মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার। গ্রেফতার ৪, মূল অভিযুক্ত পলাতক। এবং তিস্তার পানি বাড়া কমায় উত্তরের বিভিন্ন এলাকায় তীব্র ভাঙন। ঘর বাড়ি সরিয়ে নিচ্ছেন বাসিন্দারা। এখনো তলিয়ে নীলফামারীর নিম্নাঞ্চল, দুর্ভোগ চরমে। বাংলার সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। কাল শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবারই প্রথম সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। অংশ নিচ্ছে ১২,৭০,৫৮৩ শিক্ষার্থী। নকল ও প্রশ্ন ফাঁস সহ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে মন্ত্রণালয়ের মনিটরিং করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ালে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অভিন্ন প্রশ্নপত্রে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এতে অংশ নিচ্ছে ১২,৭০,৫৮৩ শিক্ষার্থী। আমাদের প্রস্তুতি আল্লাহর রহমতে খুবই ভালো। অভিন্ন ভিত্তিক প্রশ্নের সম্মুখীন হচ্ছি, সেজন্য একটু নার্ভাস লাগলেও আলহামদুলিল্লাহ আমাদের পরিস্থিতি খুবই ভালো। প্রশ্ন স্ট্যান্ডার্ড মানের হলে এবং পরীক্ষা সুন্দরভাবে হলে তাহলে আমরা অবশ্যই আশা রাখি আমরা সবাই ভালো রেজাল্ট করতে পারবো। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর আগের দিন সচিবালয়ে সংবাদ সম্মেলন তুলে ধরা হয় পরীক্ষা সংক্রান্ত খুঁটিনাটি নানা তথ্য। সকল বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২,৭০,৫৮৩ জন। শিক্ষা উপদেষ্টা মাহাদি আমিন বলেন, ভয় নয়, শিক্ষার্থীরা যাতে সুন্দর পরিবেশে পরীক্ষা দিতে পারে সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ, প্রশাসন এবং পরীক্ষার সাথে সম্পৃক্ত যারা রয়েছেন তাদের প্রত্যেকের প্রতি আমাদের সরকারের কাছ থেকে নির্দেশনা থাকবে যেন সুন্দর, স্বতঃস্ফূর্ত এবং আন্তরিকতাপূর্ণ একটা পরিবেশ নিশ্চিত করা হয়। আমাদের শিক্ষার্থীরা যেন ভীতি বা চাপে না থেকে এমন একটা পরিবেশে পরীক্ষা দিতে পারে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ালে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। ফলাফল পুনর্মূল্যায়নে প্রয়োজনে খাতার স্যাম্পল খতিয়ে দেখা হবে। এক্সাম সম্পর্কে কিছু সোশ্যাল মিডিয়া বিভ্রান্তিকর নিউজ দিয়েছে। এবার সেই ব্যাপারে সাইবার আইনও হয়েছে। এই ধরনের বিভ্রান্তকর নিউজ যদি কেউ ছড়ায়, সাথে সাথে তাদেরকে আইনের কাছে সোপর্দ করতে হবে। এবার আমরা পরীক্ষার খাতা নিরীক্ষণ করা মানে পুনর্এক্সামিন করার ব্যবস্থা আমরা এই আইনের মধ্যে রেখেছি। এমনকি এক্সামিনাররা সঠিকভাবে খাতা দেখছেন কিনা সেটাও আমরা এবার স্যাম্পলিং করে বোর্ডগুলিতে খাতা নিয়ে আমরা দেখব। প্রশ্নপত্র ফাঁস সহ যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কেন্দ্রীয় মনিটরিং এর আওতায় থাকবে সব কেন্দ্র, জানানো হয় ব্রিফিংয়ে। নিরাপত্তার জন্য যারা থাকছেন তাদের কাছে বডি ক্যামেরা থাকবেন। এবছর রেজিস্ট্রেশন করেও প্রায় ৪৪% পরীক্ষার্থী ফর্ম পূরণ করেননি, এমন তথ্য তুলে ধরে শিক্ষা মন্ত্রণালয়। এই জন্য আমরা প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ৩টি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিকারের ১২১তম বৈঠকে নতুন ৩ উপজেলা এবং থানার অনুমোদন দেয়া হয়। বৈঠকের পর এই তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাঙ্গারা এবং ময়মনসিংহের পাগলা নতুন উপজেলা হিসেবে প্রশাসনিক কাঠামোতে যুক্ত হবে। আর নতুন থানা হিসেবে পরিচিত হবে চট্টগ্রামের হালদা। বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, বাণিজ্য, অর্থ, আইন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সীমান্তে থামছে না পুশিনের চেষ্টা। রাজশাহী বিভাগের বিভিন্ন সীমান্ত দিয়ে শুধু জুনেই ১১৯ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে বিএসএফ। বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে বারবার ব্যর্থ হলেও থেমে নেই অপতৎপরতা। আইন বিশেষজ্ঞ বলছেন, বিএসএফ এর কর্মকাণ্ড সম্পূর্ণ বেআইনি ও মানবাধিকারের লঙ্ঘন। রকিবুল ইসলামের ছবিতে এবার রকি রিপোর্ট। পতাকা নিয়ে
তপ্ত রোদ, সীমান্তের শূন্য রেখায় চরম অনিশ্চয়তায় নারী শিশু সহ 9 জন মানুষ। পিছনে বিএসএফের বন্দুকের নল আর সামনে বাংলাদেশ ভূখণ্ড রক্ষায় বিজিবির শক্ত পাহারা। গত 24 জুন রাতে নিরীহ মানুষগুলোকে নওগাঁর সাপাহার সীমান্তে জোর করে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তথাকথিত বাংলাদেশি তকমা দিয়ে সাম্প্রতিক সময়ে দেশের উত্তরের সীমান্ত এলাকায় আশঙ্কাজনক হারে বেড়েছে বিএসএফের পুশিন তৎপরতা। শুধু জুন মাসেই চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট ও রাজশাহী সীমান্ত দিয়ে অন্তত 119 জনকে পুশ ইনের চেষ্টা করা হয়। তথাকথিত বাংলাদেশি তকমা দিয়ে বিএসএফের এই পুশিং তৎপরতায় সীমান্তে এখন বাড়তি নজরদারি বিজিবির। তথ্য বলছে, জুন মাসেই রাজশাহীর 4 জেলায় অন্তত 15টি পুশিং চেষ্টা চালিয়েছে বিএসএফ। আর এই অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সাথে সজাগ দৃষ্টিতে গ্রামবাসীরা। তবে বিএসএফের এমন অপতৎপরতা রুখে দিচ্ছে বিজিবি ও স্থানীয়রা, ফলে পুশব্যাক হতে বাধ্য হচ্ছেন তারা। ভারত যে একটা বিশৃঙ্খলা ঘটাচ্ছে, ভোর 4টার দিকে ওরা কিন্তু পার করে দিয়েছে এই তার কাটা। আমাদেরকে দেশ রক্ষা করার জন্য আমরা সবাই প্রস্তুত আছি। আইন বিশেষজ্ঞ ও মানবাধিকার সংগঠনগুলো বলছে, বিএসএফের এমন কর্মকাণ্ড সম্পূর্ণ বেআইনি ও চরম মানবাধিকার লঙ্ঘন। বিএসএফ গায়ের জোরে এই মনুষ্য সন্তানগুলোকে তাদের সীমানার বাইরে নো ম্যানস ল্যান্ডে ঠেলে দিচ্ছে। এইভাবে যেটা পাঠানো হচ্ছে সেটা অমানবিক এবং এটা আইনানুগ কোনো পন্থা হতে পারে না। ভারতের মতো একটা দেশ, এরকম পরাক্রমশালী একটা দেশ, তারা এরকম করতে পারে না। এটা মানবাধিকারের চরমভাবে লঙ্ঘন। আন্তর্জাতিক আইন আছে, সেই আইন অনুযায়ী তারা পাঠাতে পারে, দুই দেশ বসতে পারে। পরিস্থিতি মোকাবেলায় সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি। বিএসএফ এর যে কোনো ধরনের পুশিং স্থানীয় জনগণকে নিয়ে প্রতিহত করব এবং আমরা বিজিবি এই ধরনের ইলিগাল বিএসএফ এর কর্মকাণ্ডের ব্যাপারে সর্বদা নজরদারি বৃদ্ধি করছি। রাজশাহী অঞ্চলের 5টি জেলায় 444 কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। মুন্সিগঞ্জে জমি লিখে না দেয়ায় দ্বিতীয় স্ত্রীর পরিকল্পনায় অপহরণের পর বৃদ্ধ স্বামী আওলাদ হোসেনকে হত্যা করে লাশ গুমের অভিযোগ উঠেছে। নিখোঁজের 52 দিন পর গরুর খামার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত দ্বিতীয় স্ত্রীর ভগ্নিপতি সহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে পলাতক রয়েছেন দ্বিতীয় স্ত্রী রানী বেগম। দ্বিতীয় স্ত্রীর ছিল না কোনো সন্তান, এ নিয়ে শুরু হয় দাম্পত্য কলহ। প্রথম স্ত্রীর 2 সন্তানও মারা গেছেন। এ নিয়ে চরম দুশ্চিন্তায় ভোগেন মুন্সিগঞ্জের সিরাজদিখানের কৃষক আওলাদ হোসেন শেখ। তৃতীয় বিয়ের গুঞ্জন ওঠে তার। এরই মাঝে দ্বিতীয় স্ত্রী রানী ও তার ভগ্নিপতি মানিক জমি রানীর নামে দলিল করে দিতে চাপ দেন। এতে অসম্মতি জানালে হত্যার পরিকল্পনা করেন তারা। রানী বেগমের সাথে মানিকের, তার বোন জামাইয়ের একটা অবৈধ সম্পর্ক আছে মর্মে আমরা জানতে পেরেছি। এইটা একটা বিষয়। আরেকটি বিষয় হলো মানিক এবং আওলাদের যেহেতু একটা আর্থিক লেনদেন রয়েছে, এই রানী বেগম এবং মানিক এবং সাথে তার গরু ফার্ম ব্যবসায়ী হলো বোরহান, এই 3 জন মিলে পরিকল্পনা করেছে যে আওলাদকে তারা সরিয়ে দেবে। বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত 9 মে সন্ধ্যায় আওলাদ হোসেনকে চাইনপাড়ার একটি গরুর খামারে ডেকে নেন মানিক ব্যাপারী। সেখানে সাইফুল ইসলাম নামে একজন তার মাথা চেপে ধরেন এবং মানিক ব্যাপারী কোদাল দিয়ে গলায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করেন। এ সময় বাইরে রিপন ও বিনামিন নামে আরও 2 জন পাহারায় ছিলেন। পরে তার মরদেহ খামারের রান্নাঘরের মাটির নিচে পুঁতে রাখা হয়। নিখোঁজের 52 দিন পর 30 জুন রাতে লাশ উদ্ধার করা হয়। মূল ঘটনার পূর্বেই তাকে কিছু খাওয়ানো হয়েছিল। খাওয়ানোর পরে যখন তাকে চূড়ান্তভাবে মেরে ফেলার প্ল্যানটা নেয়, সাইফুল ইসলাম প্রথমে আওলাদকে মাথা চেপে ধরে এবং যে মূল আসামি মানিক তার ঘরে রাখা কোদাল দিয়ে গলায় কোপ মারে। আওলাদের গলায় একটি কোপ দেয়। এই কোপ দিলে সে ওখানেই সে মারা যায়। এই ঘটনায় মানিক ব্যাপারী, সাইফুল ইসলাম, রিপন মিয়া ও বিন আমিন শেখ গ্রেপ্তার হয়েছে। আর প্রধান অভিযুক্ত দ্বিতীয় স্ত্রী রানী বেগম পলাতক রয়েছেন। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। তিস্তার পানি বাড়া কমায় উত্তরের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে তীব্র ভাঙন। ঘরবাড়ি সরিয়ে অন্যত্র আশ্রয় খুঁজছেন নদীপাড়ের বাসিন্দারা। এদিকে পানি কমলেও এখনও তলিয়ে আছে নীলফামারীর ডিমলা উপজেলার নিম্নাঞ্চল। দুর্ভোগ ও ক্ষয়ক্ষতি কমাতে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বিভাগ। উৎকণ্ঠার আতঙ্ক নিয়ে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন নদীপাড়ের বাসিন্দারা।
কুড়িগ্রামে নদ নদীর পানি কমতেই ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারের দুই পাড় জুড়ে তীব্র হয়েছে ভাঙন। সদরের বানিয়াপাড়া, নাগেশ্বরী, বামনডাঙ্গা, চিলমারির রানীগঞ্জ সহ 40টি পয়েন্টে তীব্র ভাঙনে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবার। বালুভর্তি জিওব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। নদী ভাঙনের অবস্থা বেশি ভালো নয়। ছোট বাচ্চা খরচার ঘর নিয়ে কি নদীর বেলা থাকায় মনায় এখনো এই পর্যন্ত আসছে যে আরো যে কত দূর ভাঙবে এই বছরে বলা যায় না। 5-7 হাজার বস্তা দেয় বা 12,000 বস্তা দেয়, এই 12,000 বস্তা দিয়ে এই ভাঙন রোধ করা যায় না। তিস্তায় পানি বাড়লেই নীলফামারীর ডিমলা উপজেলার 6টি ইউনিয়নের নিম্ন অঞ্চল প্লাবিত হয়। এবারও দুর্ভোগে পড়েছেন প্রায় 10,000 বাসিন্দা। তলিয়ে আছে ফসলি জমিও। এরই মধ্যে তিস্তা ব্যারেজের 44টি জলকপট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমার কষ্টটা পানি কাজকে ঢুকছিল, অল্প অল্প বেড়ে গেছে, আমার পানির হাঁটি বেড়েছি। যাওয়া এসে অসুবিধা, বাচ্চা কাচ্চা স্কুলে যাওয়ার পারছে না। প্রত্যেকটা জায়গা আমাদের পর্যবেক্ষণ আছে, লোকজন আছে, আমরা স্থানীয় প্রশাসন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মতো সবাই সাথে যোগাযোগ রাখতেছি। যদি কোনো ধরনের কোনো খারাপ পরিস্থিতি সৃষ্টি হয়, আমরা পর্যাপ্ত পরিমাণ জিওব্যাগ আছে, আমরা ব্যবস্থা গ্রহণ করব। গাইবান্ধায় ব্রহ্মপুত্র, ঘাঘট ও তিস্তার পানি ওঠানামা করছে। এতে জেলার 25টি পয়েন্টে দেখা দিয়েছে নদী ভাঙন। আতঙ্কে আগেভাগেই ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন বাসিন্দারা। আমরা এর মধ্যেই 25টি জায়গায় ভাঙন চিহ্নিত করেছি। 12 থেকে 13টি জায়গায় কাজ চলমান আছে এবং বাকি জায়গাগুলোতেও কাজের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উত্তরের কয়েকটি জেলায় স্বল্পকালীন বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। মিরন আহমেদ, সময় সংবাদ। জাতীয় সংসদে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর দৃঢ় প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়ে এবার গাইবান্ধার সুন্দরগঞ্জে গণসমাবেশ ও আলোর মিছিল করেছেন তিস্তা পাড়ের মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানবো, সেখানে আছেন সহকর্মী রেদওয়ান হিমেল। সরাসরি যাব তার কাছে। হিমেল, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে নদী পারের হাজার হাজার মানুষের কিন্তু আমরা দেখেছি দীর্ঘদিনের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার জায়গা থেকে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন কিন্তু আমরা দেখেছি। এরই ধারাবাহিকতা আজকে কিন্তু আমরা একটি ব্যতিক্রমী মশাল মিছিলের আয়োজন করা হয়েছে গাইবান্ধা সুন্দরগঞ্জে। এবং আরেকটি বিষয় বলে রাখি, জাতীয় সংসদে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে যে দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করায় প্রধানমন্ত্রীকে কিন্তু আন্তরিকভাবে ধন্যবাদ জানানো হয়েছে এই গণসমাবেশ থেকে। এবং তিস্তা মহাপরিকল্পনা অবিলম্বে একনেকে অনুমোদন ও বাস্তবায়নের সুনির্দিষ্ট যে রোডম্যাপ, সেই ঘোষণার দাবিতে আজকে গণসমাবেশ ও আলোর মিছিল করা হয়েছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের পক্ষ থেকে। আপনাদেরকে প্রথমে একটু বিষয় জানিয়ে রাখি যে গত কয়েকদিন থেকে কিন্তু তিস্তার পানি কিন্তু ওঠানামা করছে। সেই তিস্তার পানি ওঠানামার কারণ ক্ষেত্রে নদী পারের হাজার হাজার মানুষ কিন্তু এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে আন্দোলন করে আসছে। আমি একটি বিষয় বলে রাখি, গত কয়েকদিন আগে কিন্তু পানি মন্ত্রী, পানি সম্পদ মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা কিন্তু তিস্তা পারে এসেছেন, কাউনিয়া এসেছেন, নীলফামারীর ডালিয়া ব্যারেজ পয়েন্টে এসেছেন। সেখানে এসে সবকিছু পরিদর্শন করে কিন্তু প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন এই তিস্তা মহাপরিকল্পনা অতি শীঘ্রই বাস্তবায়ন করা হবে এবং তিস্তা ব্যারেজ নির্মাণ করা হবে। তো সবকিছু মিলে এখন যদি বলি যে তিস্তা পারে যে হাজার হাজার বাসিন্দারা রয়েছে, তারা কিন্তু এই নৌকায় করে কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা এসেছেন এই যে সমাবেশ, সেই সমাবেশে কিন্তু যোগ দিতে। এখানে আসেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের যিনি সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানি, তিনি উপস্থিত রয়েছেন। এছাড়াও নদী আন্দোলনের যে নেতারা রয়েছেন তারা কিন্তু আছেন। এবং দীর্ঘদিনের মানুষের যে প্রত্যাশা, নদী পারের যারা হাজার হাজার মানুষ রয়েছেন, অতি দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে সেই দাবিতেই কিন্তু মানুষ মিছিল নিয়ে আসছেন এই গণসমাবেশ এবং আলোর মিছিলে। এই সমাবেশের পরে কিন্তু আলোর যে মিছিলটি, সেটি কিন্তু এই সমাবেশের পরেই অনুষ্ঠিত হবে। এখানে উদ্বোধক হিসেবে আছেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের যিনি সভাপতি নজরুল ইসলাম হক্কানি, এবং এখানে সভাপতি এসেছেন আব্দুর রাজ্জাক, সদস্য স্টার্টিং কমিটি, এবং সঞ্চালক হিসেবে আছেন আলমগীর কবির। তারাও কিন্তু এখানে যারা মানুষ রয়েছেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও এবং তিস্তার হাজার হাজার পারের বাসিন্দারা, শত শত মানুষ যারা নদী গর্ভে বিলীন হয়ে গেছে, তাদের বসত বিড়া সহ বাড়িঘর, তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন যাতে করে এই যে জাতীয় সংসদে
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী। সে কারণে আন্তরিকভাবে কিন্তু তারা অভিনন্দন জানিয়েছেন এবং তিস্তা মহাপরিকল্পনা অবিলম্বে একনেকে অনুমোদন ও বাস্তবায়নের যে সুনির্দিষ্ট রোডম্যাপ সেই ঘোষণায় কিন্তু এই গণসমাবেশ ও আলোর মিছিল থেকে দেওয়া হবে, এর কথাই কিন্তু তারা বলছেন। আমরা কিছুক্ষণ পরে হয়তো এখানে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের যিনি সভাপতি রয়েছেন অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানি, তিনি বক্তব্য রাখবেন। এছাড়াও নদী পারের হাজার হাজার শত শত মানুষ কিন্তু চায় এই নদী থেকে বাঁচতে, নদীর এই পানির থেকে বাঁচতে এবং তিস্তা মহাপরিকল্পনা যাতে অতি দ্রুত বাস্তবায়ন করা হয় সেই দাবি কিন্তু তারা জানাচ্ছেন। তো এই ছিল গাইবান্ধা সুন্দরগঞ্জ থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। রেদওয়ান হিমেল, গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে। পাবনায় রত্নাই নদী পুনঃখনন প্রকল্পের একটি অংশে অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, প্রকল্পের শেষ অংশে কার্যাদেশ অনুসারে খনন করা হয়নি নদী, তলদেশ থেকে না নিয়ে মাটি কাটা হয়েছে পাড় থেকে। এতে বসতঘর ধসে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসক। আসিফ মাহমুদের ছবিতে সবুজ মোল্লার রিপোর্ট। দিনে দিনে ভরাট হয়ে যাওয়ায় পাবনা সদরের রত্নাই নদীর এক অংশ পুনর্খননের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। কার্যাদেশ পায় কুষ্টিয়ার নাসির উদ্দিন মোল্লার ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে মাঠ পর্যায়ে কাজ বাস্তবায়ন করছেন স্থানীয় কয়েকজন ঠিকাদার। এলাকাবাসীর অভিযোগ, পাড় থেকে 36 মিটার গভীর করে খননের কথা থাকলেও প্রকল্পের শেষ 1 কিলোমিটার অংশের অনেক স্থানেই তা মানা হয়নি। তলদেশ থেকে মাটি না নিয়ে মাটি কাটা হয়েছে পাড় থেকে। খননের পর নদীর পাড় সঠিকভাবে বাঁধ না দেওয়ায় বসতঘর ধসে পড়ার শঙ্কা দেখা দিয়েছে অভিযোগ এলাকাবাসীর। এমন ভাবে কাটেছে যে আমাদের বাড়ি ঢুকছে নাবি যাচ্ছে, ঢকসাতে ভাঙি চুরি কি অবস্থা, এটা আমার থাকাই কঠিন। এক পাশে খাত করছে আর এক পাশে উঁচি করেছে, কিনার দিকে কাটতেছে। আমার বাড়িঘর 2 দিন আগেই তো ভাঙা ছিল, এই মাটি ফেলায় আরো ভেঙে যাচ্ছে। আমরা চাই সরকারি কাজ সুন্দরভাবে হোক। 9 কিলো সুন্দরভাবে হয়েছে, কিন্তু আমাদের এই 1 কিলোর মধ্যে কেন এত দুর্নীতি? কাজটা সঠিক হোক, মধ্যে দিয়ে হোক এবং মানুষের জায়গা জমি ভেঙে গেছে, ক্ষতি হয়েছে, এগুলো বাইরে দেওয়ার জন্য আমি এইগুলো বললাম। এক সাইড থেকে ওনারা এই ঠিকাদাররা এমনভাবে মাটি কাটছে, আর এক সাইডে মাটি তুলে নিয়ে আসতেছে। তবে বিষয়টি সমাধানের আশ্বাস ঠিকাদারের, আর অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গরিবদের যে জায়গাগুলো ঢুকছে যাচ্ছিল, আমি ভেকুর দিয়ে আমি মাটি তুলে আমি ওদের ওই গাইড ওয়াল করে দেওয়ার চেষ্টা করতেছি। আমি যতটুকু সম্ভব আমি প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করছি। দিক নির্দেশনা এবং অ্যাজ পার ডিজাইন অনুযায়ী বর্তমানে ওই অংশে কাজ চলমান রয়েছে। আমরা আশা করতেছি সমস্যাটা সমাধান হয়ে যাবে। এই ধরনের প্রবলেম যেখানে অ্যারাইজ করতে পারে, অ্যাডভান্স যাতে আমরা স্থানীয় স্টেক হোল্ডার যারা রয়েছে তাদেরকে নিয়ে যাতে আমরা কথা বলে দেন, যাতে আমরা এটি বাস্তবায়নের দিকে যাই, জোর করে যাতে এরকম কেওয়াস সৃষ্টি না করে এই অনুরোধ আমি তাদেরকে করব। রত্নাই নদী ও শঙ্করপুর খালের 10 কিলোমিটার পুনর্খননে ব্যয় ধরা হয় 6 কোটি 9 লাখ টাকা। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। বাংলার সময় আরো থাকছে। ফরিদপুরে সংঘর্ষে যুবকের মৃত্যুর ঘটনায় এলাকায় উত্তেজনা। ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। হত্যায় জড়িত সন্দেহে আটক 17। ফিফা বিশ্বকাপের খবর। ভয়ঙ্কর সুন্দর ফুটবল খেলে প্রত্যাশিতভাবে রাউন্ড অফ 16 নিশ্চিত করল হট ফেভারিট ফ্রান্স। সুইডেনকে 3-0 গোলের ব্যবধানে হারিয়েছে দেশমের দল। জোড়া গোল করে এবারের বিশ্বকাপে মেসিকে সরিয়ে গোল্ডেন বুটের লড়াইয়ে এখন শীর্ষে কিলিয়ান এমবাপ্পে। এই ফ্রান্সকে থামাবে কে? আর যেই হোক, সুইডেন হয়তো নয়, সেটা অনুমেয় ছিল। গেল 3 ফিফা বিশ্বকাপে সবচেয়ে সফল এবং ধারাবাহিক দল দিদিয়ের দেশমের লে ব্লুজ আরও একবার শিরোপার পথে অপ্রতিরোধ্য তারা। সহজ প্রতিপক্ষকে নিয়ে একরকম ছেলে খেলা করে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। এবারের বিশ্বকাপে ছোট দলগুলো যেভাবে অঘটনের জন্ম দিচ্ছে, তাতে সতর্ক না থেকে উপায় নেই কোনো দলেরই। হট ফেভারিট ফ্রান্সও ব্যতিক্রম নয়। শুরু থেকে সুইডিশদের পাত্তা দেয়নি ফরাসিদের রক্ষণ। সুইডিশরা যে রক্ষণাত্মক ফুটবল খেলবে সেটা ধারণাই ছিল।
ফরমেশনেও জামাট ছিল তাদের লক্ষণ। তবে এমবাপে, দেমবেলে, বারকোলা, অলিসেরা যে দলে আছে তাদের রুখে কোন দল? যদিও প্রথম গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয়েছে ৪৫ মিনিট। প্রথমার্ধের শেষ মুহূর্তে স্কোর করেন কিলিয়ান এমবাপে। ১-০ এগিয়ে বিরতিতে যায় দেশম বাহিনী। বিরতি থেকে ফিরে আবারও আক্রমণাত্মক। আগের ম্যাচে হ্যাটট্রিক করা ওসমান দেমবেলে এদিন ছিলেন কিছুটা ফ্লপ। গোলের দেখা পাননি তিনি। সতীর্থরা ঠিকই পুষিয়ে নিয়েছেন। ৫৩ মিনিটে লিড দ্বিগুণ করে ২০১৮ বিশ্ব চ্যাম্পিয়নরা। এবার স্কোরার বারকোলা, গোল করতে অ্যাসিস্ট করেন অলিসে। গোল্ডেন বুটের দৌড়ে সমান তালে এগুচ্ছেন ৩ ফুটবলার মেসি, এমবাপে ও হালান্ড। আগের ম্যাচেই স্কোর করে এবারের বিশ্বকাপে ৫ গোলের সংখ্যা স্পর্শ করেছেন হালান্ড। এমবাপে কেন পিছিয়ে থাকবেন? ফরাসি গোল মেশিন করলেন জোড়া গোল, ছাপিয়ে গেলেন হালান্ডকে, স্পর্শ করলেন লিওনেল মেসিকে। ৭৪ মিনিটে অলিসের পাস থেকে আরও এক গোল কিলিয়ানের। ৩-০ লিড নেয় ফ্রান্স। সেই সঙ্গে গোল্ডেন বুটের লড়াইটা জমিয়ে তুললেন এই মহাতারকা। পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা করেছে সুইডেন, তবে ফ্রান্সের রক্ষণের সামনে খুব একটা সুবিধা করতে পারেননি তারা। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় দিয়ে রাউন্ড অফ 16 নিশ্চিত করল ফ্রান্স, যেখানে তাদের প্রতিপক্ষ জার্মানিকে বিদায় করা প্যারাগুয়ে। বারবার গোল মেসের মোহরা, তারপরেও ৩-০ গোলে ফরাসিদের অবিস্মরণীয় বিজয়। আর এবারের বিশ্বকাপে মেসির সঙ্গে সমান সংখ্যক সর্বোচ্চ গোলদাতা কিলিয়ান এমবাপ্পে। আর মাত্র এক গোলে পিছিয়ে রয়েছে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে। তার সামনে এখন একমাত্র প্রতিদ্বন্দ্বী মেসি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ম্যাটলাইন স্টেডিয়াম, নিউ ইয়র্ক, নিউ জার্সি, যুক্তরাষ্ট্র। গ্রুপ পর্বে অপরাজিত থেকে এবার রাউন্ড অফ 32-তে রাতে DR কঙ্গোর বিপক্ষে মাঠে নামছে ইংল্যান্ড। শিরোপা জয়ের দৌড়ে বেশ ভালোভাবেই এগুচ্ছে টমাস টুখেলের দল। কোনো রকম চাপ ছাড়াই সহজাত ফুটবল খেলে শেষ 16তে জায়গা করে নিতে চায় থ্রি লায়ন্স। ইংল্যান্ডের হয়ে ইতোমধ্যে ফিফা বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড করে ফেলেছেন হ্যারি কেইন। ২০১৮ সালে জিতেছিলেন গোল্ডেন বুট। বিশ্বকাপে ২বার গোল্ডেন বুট জয়ী প্রথম খেলোয়াড়ের লড়াইটা তাই হতে পারে মেসি বনাম কেইনের। ৬ গোল করে এবারের গোল্ডেন বুট জয়ের দৌড়ে মেসি এগিয়ে থাকলেও ৩ গোল করা কেইনও আছেন সেরা ফর্মে। রাউন্ড অফ 32-তে DR কঙ্গোকে সহজ প্রতিপক্ষ মানলেও সতর্কে থাকছে থ্রি লায়ন্স। ঘানার বিপক্ষে ম্যাচে রাইট ব্যাক রিস জেমস হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠ ছাড়েন। তার বদলি হিসেবে মাঠে নামা জ্যারেল কোয়ানসা পানামার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে গুরুতর আহত হন। নকআউটের একটি ভুলে শেষ হতে পারে বিশ্বকাপের স্বপ্ন। ফরওয়ার্ড ননি মাদুয়েকের কণ্ঠে আত্মবিশ্বাস থাকলেও হালকাভাবে নিচ্ছে না DR কঙ্গোকে। একাদশে তাই দেখা যাবে না খুব বেশি পরিবর্তন। জার্মানি ম্যাচের বাস্তবতা দলের মনোযোগ আরো তীক্ষ্ণ করেছে। গ্যারেথ সাউথগেটের অধীনে ইংল্যান্ড 4টি পেনাল্টির মধ্যে 3টিতেই জয়লাভ করেছিল। থমাস টুখেলের সময়ও ধারাবাহিকতা বজায় আছে। কঙ্গোর বিপক্ষে ম্যাচটি 90 মিনিট এবং তারপরেও চ্যালেঞ্জ তৈরি করতে পারে, তবে আমরা আত্মবিশ্বাসী। টমাস টুখেলের পরিকল্পনায় জয়ের নানা কৌশল। গ্রুপ পর্বে অপরাজিত থাকার আত্মবিশ্বাস কাজে লাগাতে চায় কোচ। ফিফা র্যাঙ্কিংয়ে কঙ্গো 41 নাম্বার দল হলেও হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই। ইংল্যান্ড ফেভারিট বলেই ডিফেন্সে শক্ত ঢাল হয়ে দাঁড়াবে কঙ্গো, যা ভাঙতে আলাদা ছক কষছেন টমাস টুখেল। এদিকে 52 বছর পর বিশ্বকাপে খেলতে আসা কঙ্গো প্রথমবার খেলছে নকআউটে। কঠিন প্রতিপক্ষ হলেও তারাও স্বপ্ন দেখছে ইংল্যান্ড বধের। সেরাটা দিতে পারলে ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচের দিনটা তাদেরও হতে পারে। বাংলাদেশ সময় রাত 10টায় থ্রি লায়ন্সের মুখোমুখি হবে DR কঙ্গো। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। ফরিদপুরের ভাঙায় টর্চ লাইট জ্বালিয়ে 2 দল গ্রামবাসীর সংঘর্ষে যুবকের মৃত্যুর ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঢাকা বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধের পর বিক্ষোভ করেন এলাকাবাসী। এই ঘটনায় জড়িত সন্দেহে 17 জনকে আটক করেছে পুলিশ। ছেলের শার্ট বুকে জড়িয়ে আহাজারি করছেন মা। আদরের সন্তান আর বেঁচে নেই তা ভাবতেই পারছেন না স্বজনরা।
পূর্বশত্রুতার জেরে ফরিদপুরের ভাঙ্গা পৌর সদরের কাপুরিয়া সদরদি ও হাসামদিয়া গ্রামের বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে মঙ্গলবার রাতে বাসস্ট্যান্ড এলাকায় দুই গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় 10টি দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। পুলিশ সহ আহত হন উভয় পক্ষের অন্তত 15 জন। সুমন মুন্সি নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় সুমন। নিরীহ ছেলের সুমনকে গুলি করে হত্যা করছে। আমরা এই হত্যার বিচার চাই। অগ্নিয়াস্ত্র ব্যবহার করলো যারা, এই যে গুলি করে একটা জীবন্ত মানুষকে যে শেষ করে ফেললো, এটা আমরা বিচার চাই। এ খবর ছড়িয়ে পড়লে বুধবার সকালে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা। পুলিশ বলছে সংঘর্ষের ঘটনায় 17 জনকে আটক করা হয়েছে। আমরা রাতে অভিযান পরিচালনা করে আমরা 17 জন আসামিকে সন্দেহভাবে প্রাথমিকভাবে গ্রেফতার করি। তাদের সংক্রান্ত আমাদের যাচাই বাছাই অব্যাহত আছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সময় সংবাদ, ফরিদপুর। সাতক্ষীরায় যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করেছে স্বজনরা। মঙ্গলবার রাতে কালীগঞ্জের ঠেকরা রহিমপুর গ্রামে নিজ মৎস্য ঘেরের সামনে সঞ্জীব সরকারের মরদেহ পড়ে থাকতে দেখেন স্বজনরা। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এর আগে বাবার সঙ্গে বাড়ি থেকে বের হন সঞ্জীব। পরে বাবা বাড়িতে ফিরে এলেও সে আর ফিরে না আসায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন স্বজনরা। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। মানিকগঞ্জে পাটক্ষেত থেকে ব্যাটারি চালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন সাকিব। এরপর রাতে থেকে নিখোঁজ ছিলেন তিনি। আজ সকালে সিংগাইর উপজেলার গোলাইডাঙ্গা এলাকার একটি পাটক্ষেত থেকে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলের পাশ থেকে অটোরিকশা উদ্ধার করা হয়। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বপন নামে একজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। নিহত সাকিব সদর উপজেলার নাথুরা গ্রামের বাসিন্দা ছিলেন। রাজধানীর পূর্বাচল নতুন শহরে উদ্বোধন করা হলো বাওরকিও পুলিশ ক্যাম্প। সকালে আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির এই ক্যাম্পের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। তিনি জানান, ভবিষ্যতে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের অধীনে একটি সম্পূর্ণ স্বতন্ত্র বিভাগ গঠন করা হবে, যেখানে প্রায় 6524 জন নতুন জনবল নিয়োগ করার প্রস্তাব রয়েছে। এছাড়া আগামী 2 মাসের মধ্যে নির্মাণাধীন ক্যাম্পের কার্যক্রম চালু হবে। বাংলার সময় আরও থাকছে। 48 থেকে 52 কেজিতে আমের মন। শত কোটি টাকা লুটে নিচ্ছে রাজশাহী আড়তদার ব্যবসায়ীরা। লোকসানে বাগানি। ঢলন প্রথা বাতিলের উদ্যোগ জেলা প্রশাসনের। উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে সিরাজগঞ্জে যুবকদের বিদেশে পাঠানোর নামে প্রতারণা করছে একটি চক্র। 5 জনকে কম্বোডিয়ায় পাঠিয়ে প্রতারণা করে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে মালয়েশিয়া প্রবাসী এক যুবক। জনপ্রতি 7 লাখ টাকা করে খরচে ট্যুরিস্ট ভিসায় নিয়ে অবৈধ এক ক্যাসিনোতে কাজ দেয়। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। রিঙ্কু কুণ্ডের রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। সিরাজগঞ্জের সলঙ্গার পাটধারী গ্রামের কিশোর শহীদুল তার গ্রামেরই মালয়েশিয়া প্রবাসী সোহাগ ভালো চাকরি আর উচ্চ বেতনের প্রলোভন দেখে কম্বোডিয়া নেওয়ার স্বপ্ন দেখায়। ভিসা, বিমান টিকিট সহ সব খরচ মিলে 7 লাখ টাকা লাগবে বলে জানায় সোহাগ। নিজের রঙিন স্বপ্ন পূরণ করতে বাড়ি আর গরু বিক্রি করার পাশাপাশি ঋণ করে সে টাকা জোগাড় করে তার হাতে তুলে দেয়। কিন্তু তাকে ট্যুরিস্ট ভিসায় বিদেশে নিয়ে অবৈধ এক ক্যাসিনোতে কাজ দেয় বলে অভিযোগ শহীদুলের। কাজ থাকলেও 1 লক্ষ টাকা বেতন থাকবে, না থাকলেও 1 লক্ষ টাকা বেতন থাকবে। যা দেখি যে কাজ এটাও না, তারও কোনো কোম্পানি নাই, সব কিছু ভুয়া। ট্যুরিস্ট ভিসা দিয়ে দিছে, তারপরে যাওয়ার পরে সে আমাদেরকে এক দালালের কাছে বিক্রি করে দেয়। তার মতো আরো 5টি পরিবার সন্তানের উন্নত ভবিষ্যতের কথা চিন্তা করে গোয়ালের গরু আর আবাদি জমি বিক্রি করে টাকা দিয়েছিল, কিন্তু সব হারিয়ে দেশে ফিরে এসেছে সবাই। এখন নিজেদের কষ্টে অর্জিত সেই টাকা ফেরত চান ভুক্তভোগী ও তাদের পরিবার। গরু বাছুর আছে সব বিক্রি করে আমরা জানি না, সে টাকা নিয়ে তার হাতে দিছে। বলছে যে 1 লক্ষ টাকা মাসে বেতন পায়। তাকে বলছে যে তোমার যতটুকু বাড়ি আছে
এত 3 গুণ বাড়ি করতে পারবা, বাড়িটা তুমি বেচো। টাকা আমি 1 টাকা দেবো না, তোমরা যা বলে তাই করো, যদি পরবর্তীতে আমাদের টাকার চাপ দাও তাহলে আমি তোমাদের নামে থানায় মামলা করবো। এ বিষয়ে জানতে অভিযুক্ত সোহাগ হোসেনের বাড়িতে গেলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউ। তবে পুলিশ বলছে তার বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা একটা অভিযোগ পেয়েছি, আমরা অভিযোগের প্রাথমিক তদন্ত করতেছি, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সলঙ্গা ছাড়াও সিরাজগঞ্জের উল্লাপাড়া ও বেলকুচিতে দালাল চক্র যুবকদের প্রলোভন দেখিয়ে বিদেশে নিয়ে প্রতারণা করছে বলে অভিযোগ উঠেছে। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। গঞ্জের ফতুল্লায় আগুনে পড়ল গার্মেন্টস ওয়েস্টেজ জুটের গুদাম সহ 4টি দোকানের মালামাল। সকালে একটি ঝুটের গুদামে হঠাৎ আগুন লাগে, পরে পেছনে আরেকটি ঝুটের গুদাম, একটি মিল ও 4টি চায়ের দোকানে তা ছড়িয়ে পড়ে। এ সময় আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ায় পুরো এলাকা ছেয়ে যায়। আশপাশের বাসিন্দারা আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে আগুন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের। মেহেরপুরে শিক্ষকের বাড়ি থেকে বোমা সদৃশ্য বস্তু ও প্রাণনাশের হুমকি দেয়া একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সকালে গাংনীর কসবা গ্রামের আক্কাস আলীর বাড়ির সিঁড়ির নিচে লাল স্কচ টেপ দিয়ে মোড়ানো বোমা সদৃশ বস্তু দেখতে পান বাসিন্দারা। পাশে পড়েছিল সাদা কাগজে হাতে লেখা একটি চিরকুট। খবর পেয়ে পুলিশ গিয়ে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করে। বিষয়টি তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। পূর্বশত্রুতার জেরে এগুলো রাখতে পারে বলে ধারণা বাড়ির মালিকের। সাতক্ষীরায় মিনিবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী 7ম শ্রেণীর ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছেন বাবা। সকালে তালা উপজেলার শাহপুর এলাকা থেকে স্কুল শিক্ষক কানাইলাল সরকার মোটরসাইকেলে তার ছেড়ে কুষাণ সরকারকে নিয়ে প্রাইভেট স্যারের বাড়িতে যাচ্ছিলেন। পথের সামনের দিক থেকে আসে একটি মিনিবাস মোটরসাইকেলটিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ছেড়ে কুষাণ নিহত হয়। আহত হন বাবা। পুলিশ গিয়ে মিনিবাসটি জব্দ করে ঘটনার পরেই পালিয়ে যান গাড়ির চালক। চুয়াডাঙ্গায় নকল গমের ভুসি উৎপাদনের অভিযোগে ব্যবসায়ীকে 1 লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে জীবননগর পৌর এলাকার চাংখালিতে কীটনাশক ও ভুসির বাজার তদারকি করছিল ভোক্তা অধিকারের সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে একটি দল। এ সময় শাহিন ট্রেডার্স নামে দোকানে অবৈধভাবে গমের ভুসি উৎপাদন ও বাজারজাতের প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিক সাইফুল হককে 1 লাখ টাকা জরিমানা করা হয়। ঠাকুরগাঁওয়ে 2 ভুয়া চিকিৎসককে 2 লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দুপুরে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ জেলা সদরের গড়েয়া বাজারে অভিযান চালানো হয়। এ সময় সুভাষ রায় ও রবীন্দ্রনাথ রায় নামে একজন ব্যক্তি ভুয়া চিকিৎসা প্রদানের অপরাধে প্রত্যেককে 1 লাখ টাকা করে জরিমানা করা হয়। এ সময় ভুয়া চিকিৎসা প্রদান ও নিষিদ্ধ নেশাজাতীয় ওষুধ রোগীর শরীরে ব্যবহারের সত্যতা পাওয়া যায়। একই সঙ্গে প্রতিষ্ঠান দুটিকে সিলগালা করে দুজনের মুচলেকা নেয় প্রশাসন। রংপুরে এসএ পরিবহনের একটি অফিস থেকে উদ্ধার করা হয়েছে 22,000 পিস ইয়াবা। সকালে নগরীর কামাল কাচনায় ওই কুরিয়ার সার্ভিসের অফিসে অভিযান চালায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদক কারবারি মনসুর মণ্ডলকে আটক করে পুলিশ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায় কক্সবাজার থেকে কোরিয়ার যুগে পাঠানো চায়ের প্যাকেটের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে আনা হয়েছিল ইয়াবার চালান। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। মানিকগঞ্জে নানা কর্মসূচিতে স্মরণ করা হলো হোলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহত রবিউল করিম কামরুলকে। সকালে সদরের কাটি গ্রামে একটি শোক র্যালি বের করেন স্বজন ও এলাকাবাসী। পরের র্যালিটি কামরুলের কবরস্থানে গিয়ে শেষ হয়। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর বিশেষ মোনাজাত করা হয়। পরে আলোচনা সভায় স্মরণ করা হয় কামরুলের জীবনী। সেবা কার্যক্রমকে আরও আধুনিক, নিরাপদ ও গতিশীল করতে চট্টগ্রাম বন্দরে নতুন ওয়ান স্টপ সার্ভিস ভবন উদ্বোধন করা হয়েছে। দুপুরে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল SM মনিরুজ্জামান 80 কোটি টাকা ব্যয়ে নবনির্মিত এ ভবন উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন,
নতুন ভবন চালুর ফলে বন্দরের নিরাপত্তার ঝুঁকি কমার পাশাপাশি সেবা প্রার্থীদের ভোগান্তিও কমবে। ভবনটি থেকে ভাড়া ও বিভিন্ন সেবা বাবদ আয় দিয়ে 1 বছরের মধ্যেই নির্মাণ ব্যয় উঠে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। আমাদের বর্তমান যেই ভিতরে যে ফ্যাসিলিটিস ছিল আগের যে ওয়ান স্টপ বিল্ডিং, সেটাকে আমরা সিএফএস করে কনভার্ট করেছি এবং সেখান থেকে মাসে প্রায় আমাদের 5 কোটি টাকা আসবে রেভিনিউ। বন্দরের যেই সক্ষমতা বৃদ্ধির সাথে সাথে হারবারের যে আমাদের একটা কমপ্লায়েন্স আছে আইএসপিএস এর, সেই কোড কমপ্লায়েন্সের ক্ষেত্রে আমাদের এটা কিন্তু একটা যুগান্তকারী পদক্ষেপ আমি বলবো। নিয়ম অনুযায়ী 40 কেজিতে 1 মণ, অথচ রাজশাহীতে আম বিক্রির ক্ষেত্রে আড়তদাররা নিচ্ছেন প্রতি মণে 48 থেকে 52 কেজি। ফলে প্রতি মৌসুমে শত কোটি টাকার আম বিনামূল্যে চলে যাচ্ছে আড়তদার ও ব্যবসায়ীদের হাতে। এতে লোকসানে বাগানিরা। আম বাজারে শৃঙ্খলা ফেরাতে ও ঢলন প্রথা বাতিলের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। আব্দুস সালামের ছবিতে মওদুদ রানার রিপোর্ট। রাজশাহীর বানেশ্বর ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়ক ভরা মৌসুমে সড়কের উপর বসেছে আমের বিশাল হাট। আড়তে স্থানীয় বাগানী সোহাগ হোসেন 40 মণ ফজলি আম বিক্রি করেন। এজন্য ঢলন বাবদ তাকে 8 মণ আম বিনামূল্যে দিতে হয় আড়তদারকে। এছাড়া প্রতিটি ক্যারেট 1.5 কেজি হলেও ওজন বাদ দেওয়া হয় 3 কেজি। সব মিলিয়ে বাড়তি আম দিতে হয় 10 মণ। আমাদের ঢলন দিতে হয় প্রতি মনে হচ্ছে 8 কেজি, আবার যদি আম খারাপ হয় আরও 2 কেজি 5 কেজি দিতে হয়। আবার হচ্ছে একটা ক্যারেট মাত্র 1.5 কেজি, কিন্তু সেখানে আমাদেরকে 3 কেজি 3.5 কেজি 4 কেজি ক্যারেটের ওজন বাদ দিতে হয়। স্থানীয়রা বলছেন রাজশাহী অঞ্চলের বাজারগুলোতে প্রতি মণে নির্ধারিত ওজনের চেয়ে 1-2 কেজি আম বাড়তি দেওয়ার প্রচলন দীর্ঘদিনের। তবে সেই ঢলন এখন অস্বাভাবিকভাবে বাড়িয়ে 40 কেজির দামে 50 কেজি পর্যন্ত আম নিচ্ছেন আড়তদাররা। পচনশীল হওয়ায় এবং সরবরাহ বেশি থাকায় বাগানীরা অনেকটা বাধ্য হয়েই বাড়তি আম দেন। একদিকে উৎপাদন ব্যয় বেশি, অন্যদিকে ঢলন, সব মিলিয়ে লাভের বদলে লোকসানে তারা। ক্যারেটের ওয়েট হচ্ছে ধরেন আপনার 1 কেজি 400 গ্রাম, ক্যারেটের ওজন দিচ্ছে বাদ দিচ্ছে 3 কেজি। ক্যারেট বাদে 46 এ দিছি, পরে হলো আপনার 47, তারপর হলো 48। এখন আস্তে আস্তে দিলে বাড়ছে, তাহলে কাশিরে লস না লাভ? লস হচ্ছে। এবার চাষিরে খুব একটা লাভ না। হ্যাঁ, আমের দাম মাঝখানে খুব কম ছিল, এখন একটু বেড়েছে 2-3 দিন হলে। আড়তদার ও ব্যবসায়ীদের দাবি পরিবহন ও সংরক্ষণজনিত ক্ষতি পুষিয়ে নিতে ঢলন নিচ্ছেন তারা। বানেশ্বর বাজারে 8 কেজি ঢলন, আমরা 48 কেজিতে মনে হয়। আমের মধ্যে অনেক ফাটা পচা এসব থাকে, এই কারণে একটু বেশি বাদ দেওয়া হয়। যদি 1 মণ আম কিনি এখানে 3-4 কেজি আম এই জায়গায় বাদ হয়। পাঠি যদি জানে যে বাজার চলে এখানে 50 মণ, ও জায়গায় যায় 40 টাকা না। কৃষি বিভাগের তথ্য মতে এবছর প্রায় 800 কোটি টাকার আমের বাণিজ্য হবে। অর্থনীতিবিদরা বলছেন এ বাণিজ্যে 200 কোটি টাকার আম বিনামূল্যে পাচ্ছেন মধ্যস্বত্বভোগী, আর প্রকৃত মূল্য থেকে বঞ্চিত বাগানীরা। এমনিতে যেহেতু পচনশীল দ্রব্য বলেই তো এর মার্কেটে যখন সাপ্লাই বেড়ে যায় দাম অটোমেটিক্যালি মার্কেটে কমে যায়। তো মার্কেটের প্রাইসই কিন্তু এটাকে অ্যাড্রেস করে। এই বাদেও যখন আমরা তার কাছ থেকে পণ্য বেশি নেওয়া হচ্ছে, এটা এক ধরনের কৃষকের প্রতি অন্যায় করে আর কি আমি বলবো। সম্প্রতি মহাসড়কের উপর থেকে বাজার সরিয়ে নেওয়া, ঢলন প্রথা ও বাড়তি খাজনা আদায় বন্ধে সভা করেছে জেলা প্রশাসন। গঠিত হয়েছে 7 সদস্যের কমিটি। সব পক্ষের সঙ্গে আলোচনার পর প্রতিবেদন তৈরি করে ব্যবস্থা নেওয়ার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। হাট ইজারাদার, কৃষক, সাধারণ মানুষ বা যারা বড় বড় ব্যবসায়ী আছে সবাইকে একসাথে নিয়ে আমরা বসে যে সারা দেশে যেই প্রথাটি চলমান আছে 40 কেজিতে 1 মণ, সেই প্রথাটি এখানে চালু করার জন্য। কারণ এটি আমরা যদি প্রথমেই আমরা মেসিভ পর্যায়ে চলে যাই, মোবাইল কোড করি বা অন্য কোনো পানিশমেন্টে যাই, আসলে এটি দেখা যেতে পারে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে। এই জন্য আমরা আসলে ধীরে সুস্থে আগাচ্ছি। বর্তমানে রাজশাহীর বাজারে আম্রপালি, লক্ষণভোগ, ফজলি আমের সরবরাহ বেশি। প্রকারভেদে 1200 থেকে 3500 টাকা প্রতি মণ দরে বিক্রি হচ্ছে এসব আম। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। রংপুরে হিমাগার মালিকদের অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে গণ অনশন কর্মসূচি পালন করেছে আলু চাষি ও ব্যবসায়ীরা। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গায়ে কাফনের কাপড় জড়িয়ে অনশন করেন তারা। এ সময় চাষি ও ব্যবসায়ীরা জানান, চলতি বছর আলুর দাম না পাওয়ায় লোকসানের মুখে পড়েছেন তারা। অন্যদিকে সিন্ডিকেট করে হিমাগারগুলোতে আলু রাখার ভাড়া অস্বাভাবিকভাবে বৃদ্ধি করায় ক্ষতির মুখে পড়ার আশঙ্কা তাদের। এ সময় হিমাগার মালিকদের সিন্ডিকেট ভেঙে দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে সামঞ্জস্য রেখে রংপুরের হিমাগার ভাড়া পুনর্নির্ধারণের দাবি জানান অনশনকারীরা। পরে জেলা প্রশাসকের আশ্বাসে অনশন প্রত্যাহার করেন তারা।
মানিকগঞ্জে সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে কমেছে সব ধরনের সবজির দাম। পাইকারি পর্যায়ে কেজি প্রতি দাম কমেছে 10 থেকে 12 টাকা পর্যন্ত। সকাল থেকেই জমজমাট সাটুরিয়ার পল্লী হাট। পাওয়া যাচ্ছে লাউ, চাল কুমড়া, করলা, চিচিঙ্গা সহ নানা সবজি। সপ্তাহেও ব্যবধানে বেগুন কেজি প্রতি 10 থেকে 12 টাকা কমে বিক্রি হচ্ছে 30 থেকে 32 টাকায়। করলা 8 থেকে 10 টাকা কমে 25 থেকে 26 টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া ধুন্দুল, লাউ, চিচিঙ্গা, বরবটি, ঢেঁড়স সহ সব সবজিতে কেজি প্রতি দাম কমেছে 5 থেকে 6 টাকা পর্যন্ত। এতে ক্রেতারা লাভবান হলেও লোকসান গুনতে হচ্ছে কৃষকদের। কৃষকের মরণ, তার কারণ যে টাকা খরচ করা হয় সে টাকা ঘুরে আয় না। বাজারে মাল উঠে না তেমন, তারপরও মাঝে দাম নাই। কদনে আসসালাম 5 টাকা 7 টাকা কেজি। সারের দাম বৃদ্ধি হয়েছে, বিষের দাম বৃদ্ধি হয়েছে, সব জিনিসের দাম ভালো। সময় চট্টগ্রাম ও পিরোজপুরের রেড ক্রিসেন্টের পক্ষ থেকে স্বাস্থ্যকর্মীদের মাঝে হাইজিন কিট বিতরণ করা হয়েছে। এছাড়া হামে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা এবং পুলিশ ও দিনমজুরদের মধ্যে ছাতা দেওয়া হয়েছে। সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের মাঝে হাইজিন কিট বিতরণ এবং হামে আক্রান্ত প্রায় 200 পরিবারের প্রত্যেককে অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে 10,000 টাকা করে আর্থিক সহায়তা তুলে দেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। মানবিক বিপর্যয় ও দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে বলে মন্তব্য করেন তিনি। অন্যদিকে পিরোজপুরে তীব্র রোদ ও বৃষ্টি থেকে রক্ষা পেতে শতাধিক ট্রাফিক পুলিশ ও দিনমজুরদের মাঝে ছাতা বিতরণ করা হয়। নানা আয়োজনে নাটোরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের 70তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। সকালে এই উপলক্ষে কলেজ ক্যাম্পাসে শোভাযাত্রা বের করেন শিক্ষক শিক্ষার্থীরা। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। পরে ক্যাম্পাসের মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয় স্মৃতিচারণ সহ নানা অনুষ্ঠান। এ সময় কলেজের ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধে শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে স্মৃতিচারণ করেন অধ্যক্ষ সহ সাবেক শিক্ষার্থীরা। বাংলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রায় 13 লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে কাল শুরু এইচএসসি পরীক্ষা। সব শিক্ষা বোর্ডে এবার একই প্রশ্নপত্র ফাঁস ঠেকানো সহ কেন্দ্রীয় অনিয়ম পেলে ব্যবস্থার হুঁশিয়ারি। চট্টগ্রাম, কুমিল্লা ও ময়মনসিংহে হচ্ছে নতুন 3 উপজেলা। হাটহাজারীকে বিভক্ত করে নতুন থানা হচ্ছে হালদা। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নিকারের সভায় অনুমোদন। এবং থামছে না পুশিন চেষ্টা। শুধু জুনেই রাজশাহী বিভাগে 119 জনকে ছেড়ে দেওয়ার তৎপরতা রুখে দেয় বিজিবি। বিএসএফ এর কর্মকাণ্ড মানবাধিকার লঙ্ঘন বলছেন বিশেষজ্ঞ। এই ছিল বাংলার সময়ে। বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর সন্ধ্যার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।